চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, শত বছরের পুরনো জমিদার বাড়ি, নেই কোনো কোলাহল কিংবা জমিদারের তাবেদারি। ওই যে পুকুর, হাজারো ঘটনার সাক্ষী, এখানেই পোড়ানো হতো তাদের লাশগুলো। এই বুঝি ভেঙে পড়ল মাথার ওপর? হ্যাঁ দর্শক, আজ আপনাদের জানাবো এমন একটি জমিদার বাড়ির ইতিহাস যা আগে কখনো শুনেননি। তবে দেরি কেন, শুরু করি আমাদের ভ্রমণ গল্প। আর সাথে থাকছি আমি, সিএম হেলাল উদ্দিন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম জেলা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার 22 জমিদার বাড়িতে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই অবস্থিত আছে জমিদার বাড়িগুলো। জমিদার বাড়িগুলো আজ প্রায় ধ্বংসপ্রায়। সেই জমিদার বাড়ির মধ্যে অন্যতম হলো 22 জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িতে আমরা ঘুরবো এবং দেখব কোথায় কি আছে। এই জমিদার বাড়ির ইতিহাসও তুলে ধরবো আপনাদের সামনে। বলছি 22 জমিদার বাড়ির কথা, যা 1800 শতকের দিকে প্রায় 50 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু হয়। 22 জমিদার বাড়ি বা রাজেন্দ্র বাবুর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার 22 গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এর কিছুটা দূরে রয়েছে বিশ্ব জাকের মঞ্জিল বা ৮৮ দরবার শরীফ। যতদূর জানা যায়, লবণ ব্যবসা করে উদ্ধর চন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে 22 জমি কিনে জমিদারি শুরু করেন। 1824 সালে লর্ড ক্লাইভের সময় জমিদার উদ্ধর চন্দ্র সাহা বরিশালে কালিয়াতে জমিদারি কেনেন। জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশের ভিতরে এই জমিদার বংশধররা বিশাল জমিদার হিসেবে খ্যাতি অর্জন করেন। কেননা এই জমিদার বংশের জমিদারি আওতায় স্থানীয় ফরিদপুর জেলা ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন অংশ মিলিয়ে মোট 24টি পরগনা ছিল। ঢেউখালী জমিদার বাড়ি, যা এখন দেওয়ানজি বাড়ি নামে পরিচিত, আর আমিরাবাদ জমিদার বাড়িও ছিল তাদের আওতায়, যা আজ মাটির সাথে মিশে গেছে। শুধু এই বিল্ডিংটা বাকি আছে কালের সাক্ষী হিসেবে। তারা তাদের ক্ষুদ্র জমিদারিকে আস্তে আস্তে বিভিন্ন পরগনা ক্রয় করার মাধ্যমে জমিদারিকে বিশাল করতে থাকে। জমিদারির শুরু থেকে শেষ পর্যন্ত বংশ পরম্পরায় জমিদাররা একের পর এক জমিদারি পরিচালনা করতে থাকেন। ভারতবর্ষ ভাগ হওয়ার পর ওই সময়ের জমিদার ভারতে কলকাতায় বসে এখানে জমিদারি পরিচালনা করতেন। পরবর্তীতে জমিদারির প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের একজন ছাড়া বাকি সকলেই ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছাদগুলো ধসে পড়েছে নিচে, দেয়ালগুলো আজ খসে পড়েছে, মনে করিয়ে দিচ্ছে ইতিহাসের সেই পুরনো কথা। অবস্থান করতেছে এই জমিদার বাড়ির দোতলায়। দোতলায় তো বসবাসের অযোগ্যই, এখন প্রায় ধ্বংসের পথে। এক সময় কতই না প্রতিপত্তি ছিল এখানকার জমিদারদের, কিন্তু আজ তারা নেই। আর এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে তাদের ইতিহাসের সাক্ষী হিসেবে। উদ্ধর চন্দ্র সাহার পর তার পুত্র হরেকৃষ্ণ সাহা জমিদারি হন। তিনি বরিশালে বাউফলে জমি কিনে সেখানে জমিদারি শুরু করেন। তার 3 পুত্র ছিল, তাদের মধ্যে রামজয় সাহা এরপর জমিদারি করেন। এক সময় ইংরেজদের থেকে রায়চৌধুরী উপাধি পান তিনি। এই বংশের জমিদার সুকুমার রায় বাহাদুর শুধু এখানে থেকে যান। তখন জমিদার বাড়ির অর্ধেক পাকিস্তান সরকারের হস্তক্ষেপে চলে যায়, আর বাকি অর্ধেকে জমিদার সুকুমার রায় বাহাদুর তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তবে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আত্মহত্যা করে মারা যান। সরকার বাড়ির যে অর্ধেক নিয়ে যায়, সে অর্ধেক তখনকার সরকারি কর্মকর্তারা বসবাস করতেন। দেয়ালের প্রতিটা পরতে পরতে আছে সেই জমিদারদের স্মৃতি। আজ ক্ষয়ে পড়েছে প্লাস্টার, ইটগুলো দেখা যাচ্ছে, তাও আবার ঝরে পড়ার অপেক্ষায়। হয়তো এখানে একদিন কোলাহল ছিল, ছিল আনন্দ, বিনোদন, কর্মচারী, পাহারাদার। ওই যে দেয়ালের প্লাস্টারের পাশাপাশি ছাদের ঢালাইও ধসে পড়ছে, বিমগুলো দেখা যাচ্ছে, হয়তো যে কোনো মুহূর্তেই ধসে পড়বে। বাড়ির উত্তর পাশে ঘাট বাঁধানো এই বিশাল পুকুর, যেখানে গোসল করত বাড়ির নারীরা, আর পুরুষেরা গোসল করত পূর্ব দিকে অবস্থিত পুকুরে। সব পুকুরগুলোই ঘাট বাঁধানো। পুকুরের পাশাপাশি বিশাল রেন্ডি গাছের ছায়া এই জমিদার বাড়িকে করেছে শীতল। বাইরের আগত মানুষের জন্য ছিল এই টয়লেটগুলো। বিশাল দেয়ালের পুরুত্ব প্রায় 1 থেকে 1.5 ফুট, আর নান্দনিক নকশা দেখলেই বোঝা যায়
কেমন রাজকীয় ছিল এই 2200 জমিদার বাড়ি। আভিজাত্যের সাথে নিষ্ঠুর কাহিনীও আছে এই জমিদার বাড়ির, সেটিও তুলে ধরবো অন্য কোনো ভিডিওতে। এই 2200 জমিদার বাড়ির আওতায় আরও কয়েকটি জমিদার বাড়ি ছিল সদরপুরে। তাদের ক্ষমতা এতই ছিল যে কোনো মুসলিম কিংবা হিন্দু তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে কিংবা জুতা পায়ে দিয়ে যেতে পারত না। আজ এই জমিদার বাড়ির সাথেই উপজেলা সাব রেজিস্ট্রি ভূমি অফিস রয়েছে। এই পাশ মূলত মেইন গেট, সামনে কিছু দোকানপাটও বসেছে এখন। মোটা লোহার পাতের ওপর সুন্দর নকশায় বিভিন্ন ফুল ফল ও লতা পাতার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। শত বছরের পুরনো হলেও আজও টিকে আছে। বারান্দার নকশা দেখলেই বোঝা যায় কতটা নান্দনিক ও রাজকীয় ছিল তাদের জমিদারিত্ব। সামনের দিকের ভবনগুলোতে জমিদার বাড়ির পুরুষরা বসবাস করত, আর চারপাশে ঘেরা ভিতরে থাকতো বাড়ির মহিলারা। এই ভবনটি মূলত ভিতরে প্রবেশের মূলদ্বারও বলা যায়। এটি ছিল অনেক বড়, যা অনেকটা প্রায় বেদখল, এখন বিভিন্ন কাজে সরকার কিংবা বেসরকারি ইউজ করা হয়। এই পাশে কিন্তু বিশাল একটি পুকুর রয়েছে, ঘাট বাঁধানো, ওই দূর থেকে দেখা যাচ্ছে ঘাট বাঁধানো। সামনে কিংবা রাস্তার অপোজিটেও কিছু বিল্ডিং রয়েছে, আবার এখানে একটি মঠও রয়েছে যেখানে হিন্দু মানুষ মারা গেলে পোড়ানো হতো, সেটাও রয়েছে এই পাশে। এই দেখুন ভবনগুলো কত মোটা পিলার, আর ছাদগুলো এখন ধসে পড়েছে অনেকটাই। উপরে যে লোহার বিমগুলো ব্যবহার করা হয়েছিল ছাদের কারণে, ওই ছাদের বিমগুলো এখন দেখা যাচ্ছে, এই যে বিমগুলো রয়ে গেছে, বিমগুলো কেউ নেয়নি, এভাবেই পড়ে আছে এখানে। দ্বিতল বিশিষ্ট এই বাড়ির উপরে যাওয়ার সিঁড়ি বেয়ে উপরে গেলে দেখা যায় জরাজীর্ণ লতা পাতায় জড়ানো এক করুণ ভবনের। ধীরে ধীরে ক্ষয়ে পড়ছে প্লাস্টার, বিমগুলো বেরিয়ে গেছে, দেয়ালের ইটগুলো জানান দিচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই দেয়াল। জমিদার বাড়ির এই পাশে যে ভবনগুলো আছে তা মূলত দুই পাশে বারান্দা আর মাঝে পাশাপাশি দুটি রুম। বাইরের পাশে পুরুষরা থাকতো আর ভিতরের পাশে মহিলারা। এটি এখন অন্ধকার, এখানে মূলত স্ত্রীগণ বসবাস করত। ভিতর বাড়ি যাকে বলি আমরা, ছোট ছোট বারান্দা এবং কক্ষগুলো ছিল। এই পাশে দোতলায় যাওয়ার জন্য সিঁড়িও ছিল। জমিদার বাড়ির ঠিক পিছনে রয়েছে সবুজ শ্যামল উদ্যান। রাস্তা পার হয়ে পূর্ব পাশে রয়েছে আরো কিছু ঘাট বাঁধানো পুকুর। এখানে মোট 5টি পুকুর রয়েছে, বিশাল বিশাল। এটি ছিল অনেক বড়, যা অনেকটা প্রায় বেদখল, এখন বিভিন্ন কাজে সরকার কিংবা বেসরকারি ইউজ করা হয়। এই পাশে কিন্তু বিশাল একটি পুকুর রয়েছে, ঘাট বাঁধানো, ওই দূর থেকে দেখা যাচ্ছে ঘাট বাঁধানো। অনেক জায়গায় এখন সরকারি কাজে ব্যবহৃত হয় কিংবা বেদখল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মাধ্যমে। এই জমিদার বাড়িতে এখন কেউই থাকেন না, আস্তে আস্তে ক্ষয়ে পড়ছে প্লাস্টারগুলো, ভেঙে পড়ছে উপরে ছাদগুলো, সব বিমগুলোই দেখা যাচ্ছে এবং ভবনটিকে কিছু গাছ জড়িয়ে ধরেছে। হয়তো একসময় শেষ হয়ে যাবে এই ভবনের ইতিহাস। রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি সদরপুর থেকে এসেছে এবং পুকুরিয়া হয়ে ফরিদপুর কিংবা ভাঙা চলে গেছে। আমার ঠিক এই পাশে, আমার ঠিক বাম পাশে একটি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এটি সদরপুর থানার একমাত্র ফায়ার স্টেশন। ঠিক এই জায়গাতেই পোড়ানো হতো তাদের লাশগুলোকে। আজ সেই জমিদার বাড়ি, আজ সেই জমিদার কিংবা জমিদারি কিছুই নেই, তবে রয়ে গেছে তাদের ইতিহাস, তাদের স্মৃতিগুলো। এই নশ্বর পৃথিবীতে কেউই স্থায়ী নয়, সবাইকে যেতে হবে একে একে। তাই আধিপত্য নয়, ক্ষমতা নয়, অহংকার নয়, নশ্বরের পৃথিবীতে অহংকার মুক্ত হয়ে বসবাস করুন। হয়তো একদিন আপনিও হয়ে যাবেন স্মৃতির পাতা থেকে বিলুপ্ত।